আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলিয়ার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের মানবন্টন নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের মানবন্টন নিয়ে। তো দেখো, এখানে ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের মোট মার্ক যেটা সেটা হচ্ছে 15 অর্থাৎ 50, এবং এই 50 নাম্বার দুটি পার্টে বিভক্ত রয়েছে, যেটিকে কিনা আমরা আগের ক্লাসে জেনে এসেছিলাম স্কিলস অথবা এরিয়া সম্পর্কে। তো এটা হচ্ছে এক একটা স্কিলস, যেমন এটা হচ্ছে পার্ট এ গ্রামার, এটা একটা স্কিল, পার্ট বি রাইটিং, এটা একটা স্কিল। তো এই পার্ট এ গ্রামার এই স্কিলে আমরা এটাকে পার্টই ধরে নিলাম, যে ধরো পার্ট এ গ্রামার পার্ট, এখানে তোমাকে কি করতে হবে দেখো, এখানে মোট মার্কটা হচ্ছে প্রথমত 30। এখন এই 13 আবার এই যে 6টা ভাগে বিভক্ত, অর্থাৎ 6 ধরনের কোশ্চেন আসবে। কি কি একটু ভালো করে লক্ষ্য করো। এটি কিন্তু শুধুমাত্র সপ্তম শ্রেণীর জন্য, ষষ্ঠ শ্রেণীর জন্য এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমি দিয়ে দিয়েছি, এবং অষ্টম শ্রেণীর যেগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু খুব শীঘ্রই দিব। তোমরা যারা সপ্তম শ্রেণী আছো এটা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো, প্রথমে তোমাদের এই গ্রামার পার্টে রয়েছে হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অর উইথাউট ক্লুজ। এখন এখানে যে জিনিস দিয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে গ্যাপ ফিলিং দিবে, যেখানে কিনা এটা উইথ ক্লুজ হতে পারে আবার উইথাউট ক্লুজ হতে পারে। এখন উইথ ক্লুজ আর উইথাউট ক্লুজ কি, তোমাকে একটা প্যাসেজ দিবে এবং এই প্যাসেজে অনেকগুলো ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ অনেকগুলো গ্যাপ দেওয়া থাকবে। সেই গ্যাপগুলোকে তোমাকে পূরণ করতে হবে। এখন এখানে উইথ ক্লুজ বলতে বোঝানো হচ্ছে উপরে ছক আকারে তোমাকে ওখানে কি কি শব্দ বসাতে হবে সেগুলো কিন্তু উল্লেখ করা থাকবে, এবং উইথাউট ক্লুজ হচ্ছে ওখানে কোনো বক্সে কিছু লেখা থাকবে না, তোমাকে নিজে অর্থ বুঝে বসাতে হবে। এখন যদি তোমাকে ওই গ্যাপগুলো পূরণ করতে হয়, সেখানে যদি ক্লু দেওয়াই থাকে বা ক্লু যদি দেওয়া নাও থাকে, তাহলে তোমাকে যেসব শব্দ তুমি ব্যবহার করতে পারবা সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং আমার মতে এর বাইরে কিন্তু আর আসলে কিছু নেই। যেমন দেখো, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে ইংরেজিতে যত শব্দ আছে সবগুলোকে কিন্তু এখানে রেফার করতেছে, অর্থাৎ বোঝাচ্ছে। সুতরাং এখানে আর বাইরে কিছু নেই। তবুও এখানে দিয়েছে দেখো, ইউজ অফ আর্টিকেলস এ এন দিয়ে। এই এ এন দিয়েও কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ পার্টস অফ স্পিচের ভেতরেই পড়ে। এরপর আছে প্রিপোজিশনস, এটা কিন্তু পার্টস অফ স্পিচের ভেতরেই পড়ে, এটসেট্রা। তো এখানে তোমাকে ক্লু এর মধ্যে এগুলো দেওয়া থাকতে পারে, আবার ক্লু এর মধ্যে এগুলো নাও দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে যদি না দেওয়া থাকে তাহলে তোমাকে নিজে বুঝে বসাতে হবে, আর যদি দেওয়া থাকে তাহলে তোমাকেও ওটা ভালো করে বুঝে কোন শব্দটা বসাবে সেটাও কিন্তু ভালো করে বুঝেই কিন্তু বসাতে হবে। তো এটাই হচ্ছে তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অর উইদাউট ক্লু যেটা সেটা। তো এখানে 10টা গ্যাপ থাকবে। 10টা গ্যাপ এর প্রত্যেকটার জন্য হচ্ছে 0.5, অর্থাৎ একের অর্ধেক মার্ক পাবা। তাহলে মোট মার্ক হচ্ছে 5। শেষ। এরপর হচ্ছে 2 নম্বরে সাবস্টিটিউশন টেবল। এটা কিন্তু 6 এও আছে। সাবস্টিটিউশন টেবল হচ্ছে তোমাকে 3টা ঘর বিশিষ্ট, অর্থাৎ দেখো আমি যদি এখানে দেখাই, এইখানে একটু ভালো করে লক্ষ্য করো, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এরকম 3টা ঘর বিশিষ্ট একটা তোমাকে ছক দিবে। সেই ছকের মধ্যে তোমাকে এইখানে 3টা বা 4টা সাবজেক্ট জাতীয় কিছু দিবে, অর্থাৎ সাবজেক্টের মতো করে কিছু দিবে। এরপর একটাতে তোমাকে দিবে হচ্ছে কিছু ভার্ব। ভার্ব 3টাও দেওয়া থাকতে পারে, সবও দেওয়া থাকতে পারে, মানে সব ঘর পূর্ণ করেও দিতে পারে, আবার সব ঘর নাও পূর্ণ করে দিতে পারে, এরকম। আর লাস্টের যে ঘরটা এটা কিন্তু পূর্ণ করেই দিবে সবগুলোই। তো এটা হচ্ছে সাবস্টিটিউশন টেবল। এখন এখানে কি থাকবে 3 নম্বর ঘরে, এই 3 নম্বর ঘরে হচ্ছে যে বাকি এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট বা ভার্বের পরে বাকি যা আছে তাই থাকবে। এখানে অন্য কিছু থাকতে পারে, সেটা কিন্তু তোমাকে ভালো করে বুঝে নিয়ে এরপরে মিল করে বাক্য তৈরি করতে হবে। এটা মূলত হচ্ছে বাক্য তৈরি করা। তবে শুধু বাক্য তৈরি করলেই হবে না, বরং বাক্যগুলোকে আবার সাজায়ও লিখতে হতে পারে। সাধারণত সাজায় লিখতে হয়। এটাই হচ্ছে সাবস্টিটিউশন টেবল। আশা করি তোমরা বুঝেছো যে সাবস্টিটিউশন টেবলটা আসলে কি। মূলত এখানে তোমাকে 3টা ঘর দিবে। 3টা ঘর দেওয়ার পর প্রথম ঘরে থাকবে সাবজেক্ট, দ্বিতীয় ঘরে থাকবে ভার্ব, তৃতীয় ঘরে যে কোনো কিছু থাকতে পারে। আবার প্রথম ঘরে কিন্তু একদম সাবজেক্ট থাকবে, এটা কিন্তু নির্ধারিত না, অন্য কিছু থাকতে পারে। সেক্ষেত্রে তোমাকে বুঝে সেগুলোকে মিল করে এরপরে এগুলোকে আবার সাজাতে হবে। এটা হচ্ছে সাবস্টিটিউশন টেবল। তো 5টা থাকবে প্রশ্ন, 5টার প্রত্যেকটার পূরণের জন্য পাবে 1, তাহলে মোট মার্ক হচ্ছে 5। এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব কি, এখানে তোমাকে একটা ব্ল্যাঙ্ক যে আছে, অর্থাৎ তোমাকে ব্ল্যাঙ্ক সাথে আছে এরকম একটা প্যাসেজ দিবে,
অর্থাৎ ওখানে কিছু ব্ল্যাঙ্ক থাকবে প্যাসেজের মধ্যে। তো ওই যে ব্ল্যাঙ্ক গুলো থাকবে এগুলোকে তোমাকে কিন্তু পূরণ করতে হবে কি দিয়ে? রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে। এখন রাইট ফর্ম অফ ভার্ব এখানে দুই ধরনের আসতে পারে। একটা হচ্ছে যে তোমাকে উপরে এই যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম প্রথমে যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, ওখানে কিন্তু তোমাকে বলেছি যে তোমাকে উপরে ক্লু দেওয়া থাকবে। ঠিক একইভাবে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে উপরে ক্লু দেওয়া থাকবে এবং বলা হবে যে তুমি ওখান থেকে শব্দ বেছে বসো। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের একটা ধরন। রাইট ফর্ম অফ ভার্বের আরেকটা ধরন হচ্ছে যে তোমাকে ব্ল্যাঙ্কের পাশে ব্র্যাকেটে লিখে দিবে যে এই ভার্বটা বসাতে হবে, কিন্তু ভার্বের যে ফর্মটা অর্থাৎ সঠিক যে ফর্মটা ভার্বে কিন্তু যে ফর্মটা রয়েছে সেটা ডিরেক্টলি বলে দেওয়া থাকবে না। সেখানে বেশিরভাগ সময় কি থাকে? ভার্বের বেস ফর্মটা দেওয়া থাকে। এরকম ভাবে যেমন হি গোস টু স্কুল, এখানে গোসটা দেওয়া থাকবে না, দেওয়া থাকবে কি? এখানে মনে করো ব্ল্যাঙ্কের পাশে গো লেখা থাকবে। তো এখানে তো হি গো টু স্কুল এরকম তো হবে না, কারণ হি হচ্ছে থার্ড পারসন। সেক্ষেত্রে কিন্তু আমাদের গোস বসাতে হবে। অর্থাৎ আমাকে কিন্তু গোস এর যে মেইন ফর্ম অর্থাৎ ভার্বের যে মেইন ফর্ম সেটা কিন্তু হচ্ছে গো, এই গোটাও কিন্তু দেওয়া থাকবে। এইভাবে হচ্ছে রাইট ফর্ম ভার্বটা তোমাদেরকে সলভ করতে হতে পারে। এটা হচ্ছে দুই নাম্বার ফর্ম, অর্থাৎ এই এক অথবা দুইটাই থাকতে পারে। তবে তোমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দুই নাম্বারটা যেটা বললাম যে ব্র্যাকেট দেওয়া থাকে, এটাই কিন্তু হওয়ার কথা। যেহেতু তোমরা একটু নিচের ক্লাসে, সেক্ষেত্রে কিন্তু এটা উপরের ক্লাসের ক্ষেত্রে সাধারণত ক্লু আকারে হয়। তো সেক্ষেত্রে তোমাদের এটা ব্র্যাকেটে আসার সম্ভাবনাটা একটু বেশি। তবে প্রথমে বেশি বেশি করে ব্র্যাকেটটা সলভ করার চেষ্টা করবা। তাছাড়াও যখন কোনো নমুনা প্রশ্ন দিবে তখন তো আশা করি তোমরা সেটা আরো ভালো করে বুঝতে পারবা। তো এখানে রাইট ফর্ম ভার্ব তোমরা নিশ্চিত থাকো কিছুটা যে তোমাদের এটা ব্র্যাকেট দিয়ে আসবে। তো এখানে 5টা ব্ল্যাঙ্ক থাকবে, প্রত্যেকটার জন্য পাবে 1, তাহলে মোট মার্ক হচ্ছে 5। এরপরে 4 নাম্বার হচ্ছে ন্যারেশন ইন্ডিভিজুয়াল সেন্টেন্সেস। এখানে ন্যারেশনটা আগে এক্সপ্লেইন করি। ন্যারেশনটা হচ্ছে যে তোমাকে আমি যখন একটা কথা বলবো সেটাকে তুমি অন্যজনকে যেভাবে বলবে একটা প্লেন টেক্সট হিসেবে, সেটাই হচ্ছে মূলত ন্যারেশন। তো এটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ আসতে পারে। ন্যারেশন বিষয়ে আশা করি তোমাদের জন্য আমি খুব শীঘ্রই কিছু ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করবো। এখানে ন্যারেশন বিষয়টা আশা করি বুঝতে পেরেছো এবং ন্যারেশন বিষয়ে তোমরা আরো পরবর্তীতে জানতে পারবে। ন্যারেশনে কি হয়? তুমি একটা কথা যখন আমাকে বলো বা আমি যখন তোমাকে একটা কথা বলি, তুমি যখন অন্য কোনো থার্ড আরেকজন পার্সনকে গিয়ে যখন এই কথাটা বলো, তখন তুমি কিন্তু একদম আমার কোটেশন সহ কথাটা কিন্তু বলো না, তুমি একটু প্লেন করে বলো। এই যে প্লেন করে কথাটা বলা, এই প্লেন করে কথাটা বলাই হচ্ছে মূলত ন্যারেশন। এখন ন্যারেশন দুই ধরনের আছে, একটা হচ্ছে সেন্টেন্স ন্যারেশন আর একটা হচ্ছে প্যাসিভ ন্যারেশন। এখানে ইন্ডিভিজুয়াল সেন্টেন্সেস বলা হয়েছে। ইন্ডিভিজুয়াল সেন্টেন্সেস বলতে বোঝানো হচ্ছে সেন্টেন্স ন্যারেশনের কথা। অর্থাৎ ন্যারেশনের ক্ষেত্রে দুই ধরনের হয়, একটা হচ্ছে যে তোমাকে সেন্টেন্স দিবে, আর একটা হচ্ছে যে প্যাসেজের ক্ষেত্রে তোমাকে একটা ফুল প্যাসেজ দিয়ে বলবে এটাকে ন্যারেশন করো। তো তুমি যদি সেন্টেন্স ন্যারেশন পারো, অর্থাৎ এখানে যে ইন্ডিভিজুয়াল সেন্টেন্স আছে অর্থাৎ তোমাদেরকে পৃথক সেন্টেন্স দিবে, অর্থাৎ একসাথে প্যাসেজ আকারে দিবে না, আলাদা আলাদা সেন্টেন্স দিবে। তো এই যে ইন্ডিভিজুয়াল সেন্টেন্সেস এটা যদি পারো তাহলে কিন্তু তুমি এই যে প্যাসেজ ন্যারেশন যেটা সেটাও কিন্তু পারবা। তো এখানে তোমাদের ইন্ডিভিজুয়াল সেন্টেন্সেস আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। তোমাদের ইন্ডিভিজুয়াল সেন্টেন্স অর্থাৎ পৃথক পৃথক যেসব ন্যারেশন আছে বাক্য আকারে, সেগুলো তোমরা সলভ করবে। তো এখানে 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার জন্য 1, তাহলে মোট মার্ক হচ্ছে 5। এরপর হচ্ছে 5 নম্বরে চেঞ্জিং সেন্টেন্সেস। চেঞ্জিং সেন্টেন্সেস এখানে কিন্তু তোমাদের একটা বেশি আছে। দেখো এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এটা হচ্ছে যে হা বোধক থেকে না বোধক, আবার না বোধক থেকে হা বোধক আসতে পারে। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ হচ্ছে বিবৃতিমূলক বাক্য এবং ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ দিতে পারে, আবার অ্যাসার্টিভ থেকে অপটেটিভ অর্থাৎ আমরা যে দোয়ামূলক যে সেন্টেন্স আছে এটা। আরেকটা হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ হচ্ছে যে আমরা যে উপদেশ দেই এইগুলো। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ দিবেন অথবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটিভ অর্থাৎ বিস্ময়সূচক বাক্য যেগুলো। তাহলে আমরা দেখে নিই যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে অপটেটিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটিভ, এইগুলো। আবার এগুলো উল্টাটাও দিতে পারে, উল্টাটাকে বলে ভাইস ভার্সা। কিরকম? এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, অপটেটিভ থেকে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এভাবে উল্টা যখন কোনো কিছু বলে সেটা হচ্ছে মূলত ভাইস ভার্সা। এরপর আসছে ভয়েস। ভয়েসটা কি? ভয়েসটা হচ্ছে মূলত আমরা যখন কোনো একটা কথাকে একটু উল্টিয়ে বলি, অর্থাৎ কোন একটা কাজে যে কাজটা হয় সেই কাজটাকে যখন আমরা আগে বলি তখন সেটাই মূলত হচ্ছে আমাদের ক্ষেত্রে ভয়েস। তো ভয়েস হচ্ছে দুই ধরনের, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়া এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভে নেওয়া মূলত হচ্ছে তোমাদের
ভয়েস, এবং এটা কিন্তু ইন্ডিভিজুয়াল টেক্সট। এখানে যাগুলো আছে ইন্ডিভিজুয়াল সেন্টেন্স, অর্থাৎ আলাদা বাক্য আসবে, এগুলো কিন্তু একসাথে সেন্টেন্স ন্যারেশন, তোমাদের ন্যারেশনের ক্ষেত্রে যেটা বললাম প্যাসেজ আকারে এরকম থাকবে না, এটা কিন্তু আলাদা আলাদা থাকবে। তো এরকম 5টা সেন্টেন্স থাকবে, প্রত্যেকটার জন্য পাবে 1, তাহলে মোট মার্ক হচ্ছে 5। এটা হচ্ছে তোমাদের 5 নম্বরে যেটা চেঞ্জিং সেন্টেন্স। এরপর হচ্ছে পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। এটা খুব গুরুত্বপূর্ণ। পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন হচ্ছে যে একটা প্লেন টেক্সট দিবে যেখানে কিনা কোনো প্রকারের তোমার বিরাম চিহ্ন এবং বড় হাতের অক্ষর দেওয়া থাকবে না, অর্থাৎ ক্যাপিটাল লেটার যেগুলোকে আমরা বলি ইংরেজিতে, এই ক্যাপিটাল লেটার গুলো থাকবে না, এবং কোনো প্রকারের বিরাম চিহ্ন যেমন কমা, এরপরে আছে ফুল স্টপ, কোটেশন মার্ক অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন, অ্যাপোস্ট্রফি, এগুলো কিছু থাকবে না। এগুলো তোমাকে ভালো করে টেক্সটটাকে বুঝে নিয়ে এরপরে কিন্তু বসাতে হবে। এটা হচ্ছে তোমাদের পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। তো আশা করি তোমরা তোমাদের পার্ট এ গ্রামার পার্টে যেটা আছে সবগুলো বুঝে গেছো। এরপর হচ্ছে পার্ট বি রাইটিং। এখানে হচ্ছে তোমাদের মধ্যে অনেকে এটা মুখস্থ করো, আবার অনেকে বানিয়ে লেখো, এই দুইটাই প্রযোজ্য। তো এখানে তোমাদের যে মোট মার্ক সেটা হচ্ছে 20। এখন এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে লেটার অর ইমেইল। এখানে লেটার অথবা ইমেইল আসতে পারে। লেটার ক্ষেত্রে যেরকম, ইমেইলের ক্ষেত্রে এরকম, মেইন অংশটা কিন্তু ঠিকই থাকে, জাস্ট ফরম্যাট চেঞ্জ থাকে। তো লেটার হচ্ছে চিঠি, ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল। এটাই যখন তোমরা কাউকে মেইল করো অনলাইনে তখন সেটা হচ্ছে ইমেল, এবং যখন চিঠি দাও তখন এটা হচ্ছে লেটার। তো এটা দুই ভাবে আসবে, একটা হচ্ছে ফর্মাল অথবা ইনফর্মাল। ফর্মালটা কি? ফর্মাল হচ্ছে যে তুমি যখন কোনো মনে করো উপজেলা পরিষদে পাঠাও বা জেলা প্রশাসকের কাছে পাঠাও, অথবা মনে করো তোমার স্কুলের শিক্ষকের কাছে পাঠাও, সেটা মূলত হচ্ছে ফর্মাল। এবং ইনফর্মাল হচ্ছে তুমি যখন তোমার ব্যক্তিগত কারো কাছে পাঠাও, যেমন মনে করো তোমার বন্ধুর কাছে পাঠালা অথবা তোমার পরিবারের কোনো সদস্যের কাছে পাঠালা, সেটা মূলত হচ্ছে তোমাদের ইনফর্মাল। তো এরকম দুই ভাবে আসতে পারে। তো এটার জন্য মোট মার্ক হচ্ছে 8। এরপর হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন ইন 215 ওয়ার্ড। একটা কম্পোজিশন লিখতে হবে ছোট, যেটা কিনা শব্দ সংখ্যা হচ্ছে 250 ওয়ার্ড, অর্থাৎ 250টা শব্দ থাকবে, এরকম একটা কম্পোজিশন। এখন কম্পোজিশনের বিষয়টা একটু ব্যাখ্যা করি, কারণ অনেকে কম্পোজিশনের রচনা যেটা বাংলায় আমরা যেটা বলি এটা গুলায় ফেলে। রচনার ইংরেজি হচ্ছে এসে, এবং রচনা আর এসে, এই এসে এর মধ্যে সম্পর্কটা কি? রচনা বা এসের ক্ষেত্রে সেটা হচ্ছে যে তোমাদের প্যারা আকারে লিখতে হয়। অর্থাৎ আমরা যখন কোনো একটা কিছু দেই, মনে করো ভূমিকা দেই, ভূমিকা দেওয়ার পরে আরেকটা যে মূল অংশ, মনে করো মূল অংশই আমি দিলাম টাইটেলটা, তো মূল অংশে লিখে এরপর আমরা মূল লেখাটা শুরু করি, অথবা আমরা ভূমিকা লিখে ভূমিকা লেখাটা শুরু করি। তো এখন কম্পোজিশনের ক্ষেত্রে তুমি যদি এটা লেখো, অর্থাৎ ভূমিকাটা যদি লিখতে চাও, ভূমিকার ভিতরের যে লেখাটা আছে সেটা লিখতে পারবা, কিন্তু ভূমিকা টাইটেলটা দেওয়া যাবে না। ঠিক একই ভাবে মূল অংশ লেখার সময় তুমি মূল অংশে টাইটেলটা দিতে পারবে না, কিন্তু মূল অংশের ভিতরের লেখাটা আগের যে ভূমিকা লিখছো ভূমিকার শেষের লাইনের সাথে প্রথম লাইনে সংযুক্ত করতে হবে। এটাই মূলত হচ্ছে তোমাদের কম্পোজিশন। কম্পোজিশন মানে প্যারাগ্রাফ কিন্তু এক নয়, প্যারাগ্রাফ সাধারণত ছোট বিবরণ থাকে, কম্পোজিশনের ক্ষেত্রে একটু বড় বিবরণ থাকে। এটাই মূলত হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন এবং বাংলা রচনা বা এসে কিন্তু এক নয়। তোমরা একটু দেখলে যে এখানে কিন্তু প্যারা থাকে, কিন্তু এখানে কোনো প্যারা নেই। প্যারাটা থাকলেও সেটা তোমার মাইন্ডে থাকে যে এইটার পরে এটা আছে, কিন্তু এই প্যারা যে আমরা ভাগ ভাগ করে লিখি এই প্যারা কিন্তু নাই। তাহলে এটার মার্ক কত? 12। সব মিলে মোট মার্ক হচ্ছে 15। তো এটা হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যা যা আছে সেটা। তো এখানে যেসব বিষয় আছে সেগুলো খুবই সহজ, যদি তোমরা একটু প্র্যাকটিস করো আশা করি তোমরা সেগুলো পারবে। এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের, এবং সেগুলো কিন্তু ষষ্ঠ, সপ্তম, অষ্টম সব শ্রেণীর জন্যই কিন্তু প্রযোজ্য। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।